আমাদের সাফ কথা, যে গণভোটে জনগণ 70 ভাগ রায় দিয়েছে, সেই একই দিনের ভোটে আপনারা সরকার বলে এখন দাবি করছেন। ওই গণভোট না থাকলে এই সরকারও মানা হবে না। আমরা যারা 24-এর গণঅভ্যুত্থান ঘটিয়েছিলাম, গণবিপ্লব ঘটিয়েছিলাম, আমাদেরকে আবার ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের আবারও রাজপথে সংগ্রাম গড়ে তুলতে হবে। মানুষ কি চায় সেটা বুঝতে হবে। মানুষ চায় সংস্কার। সংস্কারগুলি শেষ করেন, জনগণকে মুক্তি দেন। দেশের মানুষ চাঁদাবাজি, দখলবাজির কারণে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে, বারবার তেল, গ্যাস, বিদ্যুতের দাম বৃদ্ধি করার কারণে আজকে জনগণের নাবিশ্বাস উঠেছে। বাংলাদেশের সকল সীমান্তে আপনার জন্য আমরা লাল গালিচা প্রস্তুত করে রেখেছি। আমরা চাঁদাবাজির বাংলাদেশ চাই নাই, আমরা ইনসাফের বাংলাদেশ চেয়েছি। আজকে পুলিশ সংস্কার হইলে, সংবিধান সংস্কার হইলে দেশ একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে। দাবি আমি কার কাছে জানাবো? যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, যারা জাতির সাথে মুনাফিকি করে। আমরা জানতে চাই এই বরিশালের মানুষের নয়, গোটা আন্তর্জাতিক বিশ্বের নেতা ছিলেন দেলোয়ার হোসেন সাঈদী রহমাল্লাহকে যারা মেডিকেল ক্লিনিং এর মাধ্যমে হত্যা করেছে, তাদের গ্রেফতার করা গেল না কেন? 17 বছর ফ্যাসিবাদ আমাদেরকে শুনিয়েছিল উন্নয়ন এবং উন্নয়ন, আমাদের মাথা থেকে নির্বাচনকে সরিয়ে দিয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা একটা দলকে দেখলাম, বিএনপি আমাদের মাথায় এসে ঢুকিয়ে দিল নির্বাচন এবং নির্বাচন বিচার এবং সংস্কার আমাদের মাথা থেকে সরিয়ে দিল। আমরা একটা কথা বর্তমান সরকারকে জানতে চাই, যদি জুলাইয়ের উপরে ভিত্তি করে এই সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে এখনো পর্যন্ত শেখ হাসিনাকে বিচার করার জন্য বাংলাদেশে আমরা তাকে ফেরত আনতে পারলাম না কেন? এই ব্যর্থতার দায় বর্তমান সরকারকে নিতে হবে। আমরা জানতে চাই এই বরিশালের মানুষের নয়, গোটা আন্তর্জাতিক বিশ্বের নেতা ছিলেন দেলোয়ার হোসেন সাঈদী রহমাল্লাহকে যারা মেডিকেল ক্লিনিং এর মাধ্যমে হত্যা করেছে, তাদের গ্রেফতার করা গেল না কেন? আমরা জানতে চাই তরুণ প্রজন্মের প্রিয় নেতা শরীফ ওসমান হাদির আসামিদেরকে এখনো ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসতে পারলাম না কেন? মালয়েশিয়া থেকে, দুবাই থেকে কেন বেনজিরকে এখনো দেশে আনা গেল না? 11 দলীয় সমাবেশ থেকে পরিষ্কার বার্তা দিতে চায় বরিশালবাসী, হয় বিচার করুন, না হলে জনগণ আপনাদের বিচার করবে, তার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। দাবিটা বলবো কার কাছে? যারা ক্ষমতায় এসে মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গে চাপ দিয়ে চাঁদা দাবি করে, তাদের কাছে দাবি করতে চাই না। দাবি করব কার কাছে? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যিনি ক্ষমতায় আসার আগে গণভোটে হাকে জয়যুক্ত করতে বলে ক্ষমতায় এসে এখন আর গণভোট মানেন না। দাবি করব কি আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, যিনি পবিত্র সংসদে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় বলেছেন যদি নির্বাচন পিছিয়ে যায় এই কারণে আপোষ করেছি, গণভোটকে তখন মেনেছিলাম, এখন মানি না। দাবি করব আমি কার কাছে? যেই দেশের সড়ক পরিবহন মন্ত্রী পবিত্র সংসদে দাঁড়িয়ে বলে টোল মওকুফের কথা বলেছিলাম যাতে বেশি বেশি ভোট পাই, আসলে মওকুফ করব না। আমি দাবি করব কার কাছে? যেই সরকারের স্থানীয় সরকার মন্ত্রী বলে তারা নাকি কোনদিন সংবিধান সংস্কারের কথা উচ্চারণই করেন নাই, অথচ বিএনপির 31 দফার মধ্যে প্রথম দফাতেই বলা ছিল সংবিধান সংস্কার করার কথা। দাবি আমি কার কাছে জানাবো? যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, যারা জাতির সাথে মুনাফিকি করে, যারা জুলাইয়ের সাথে গাদ্দারি করে, যারা ভারতের সামনে মাথা নত করে,
তাদের সাথে কোনো আপোষ হবে না। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, একজন জ্ঞানী মানুষ তার সাম্প্রতিক বক্তব্যের মাধ্যমে, যার ওয়াদা ঠিক নাই তার কোনো ধর্মই নাই। জ্ঞানী মানুষটার নাম জানেন? মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। ওনাকে বিনয়ের সাথে বলতে চাই, আপনি নিজেই ওয়াদার বরখেলাপ করেছেন। আপনার মন্ত্রীরা ওয়াদার বরখেলাপ করেছে। অতএব আপনার ভাষ্য মতে আপনি সহ আপনার মন্ত্রীদের কোনো ধর্ম নাই। আমি বলছি না, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, সাংবাদিকরা সাক্ষ্য থাকবে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, কথাবার্তা পরিষ্কারভাবে বলতে চাই, ওই ভারতের এক নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী সম্প্রতি তাদের সংসদে বলেছে ৭১ সালে পাকিস্তানের শক্তিকে দুর্বল করার জন্য ভারত যুদ্ধে সমর্থন দিয়ে বাংলাদেশ সৃষ্টি করেছে। ভারত আমাদের সহযোগিতা করার জন্য পাশে ছিল না, বন্ধুত্বের জন্য পাশে ছিল না, পাকিস্তানকে দুর্বল করতে চেয়েছিল, বাংলাদেশকে শোষণ করতে চেয়েছিল, বাংলাদেশকে করদ রাজ্য বানাতে চেয়েছিল। সেই ভারতের তিলকওয়ালী মুখ্যমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা জুলাই গণঅভ্যুত্থানের পর তার নিজের দেশ ভারতে পালিয়ে গেছে। এই বরিশালবাসী 2024 সালের জুলাই মাসের 18 তারিখে উই রিভল্ট বলে রাস্তায় নেমে এসেছিল। 2 বছর পর আজকে আরেক 18 তারিখ আমি 11 দলের মঞ্চ থেকে আপনাদের ঘোষণা দিয়ে যেতে চাই, মুনাফেকদের আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই না। বরিশালের মনুরা কেমন আছে? সবাই ভালো আছেন? অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় কথা কইছি, নিজের জায়গায় এই এককালে শক্তি বাড়িয়ে গেছে। আর নিজের বুনেরে দেখে শক্তি বাড়ছে না। বেগম জিয়া বারবার বলে গেছেন সংবিধান সংস্কার করতে হবে। আজকে সালাউদ্দিন সাহেব ওইখানে দাঁড়িয়ে বসে যে সংবিধান সংস্কার করা সম্ভব নয়, সেটা নাকি আইনে নাই, সংবিধানে নাই, তিনি বারবার সংবিধান দেখান। তাদের নেত্রী যে সংস্কারের কথা বলে গেছেন সেই সংস্কার কি তারা অস্বীকার করছে। গুম, খুন, চাঁদাবাজির, ধর্ষণ বেড়ে গেছে, অথচ নিজের মন্ত্রণালয়ের কোনো খবর নাই। দেশটাকে আমরা একটা কল্যাণ রাষ্ট্র বানাইতে চাইছিলাম, অথচ গুম খুন বাড়ছে, ধর্ষণ বাড়ছে, সেগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। কারণ নিজেদের লোকেরাই এই সব করে। আজকে পুলিশ সংস্কার হইলে, সংবিধান সংস্কার হইলে দেশ একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে। আর সেই রাষ্ট্রে এরকম চাঁদাবাজি করে খাওয়া যাবে না। আজকে সংস্কারের বিপক্ষে দাঁড়িয়েছে। আমরা সংস্কার যতদিন না করবে ততদিন মাঠে ময়দানে রাজপথে লড়াই করব ইনশাআল্লাহ। থাকবেন না আপনারা? ইনকিলাব 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 ইনকিলাব, নারে তাকবীর, নারে তাকবীর। লড়াইয়ের পথ অনেক দীর্ঘ ভাইরা, ক্লান্ত হয়ে যায়েন না, ক্লান্ত হবেন না। আমরা আছি আপনাদের সাথে, আপনারাও আমাদের সাথে চলেন। সবাইকে আসসালামু আলাইকুম। গোপনাঙ্গ চাপ দিয়ে তারপর চেক লিখিয়ে নিয়েছেন, তাতেও তাদের নতুনত্ব শেষ হয় নাই। আবার নতুনত্ব নিয়ে আসলেন আর এক ব্যবসায়ীর কানে কামড় দিয়ে। ঘৃণা লাগে মাননীয় প্রধানমন্ত্রী, আমরা চাঁদাবাজির বাংলাদেশ চাই নাই, আমরা ইনসাফের বাংলাদেশ চেয়েছি। আমরা ভেবেছিলাম নতুন বাংলাদেশে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির হত্যার বিচার আমরা পাবো। আমরা চেয়েছিলাম নতুন বাংলাদেশে
মাওলানা মতিউর রহমান নিজামীর হত্যার বিচার পাব। আমরা ভেবেছিলাম নতুন বাংলাদেশে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার আমরা পাব। আমরা ভেবেছিলাম নতুন বাংলাদেশে ইলিয়াস আলীর গুমের বিচার পাব। কিন্তু আপনারা ক্ষমতায় যাওয়ার পরে গুম কমিশন অধ্যাদেশই আপনারা গুম করেছেন। আপনারা 10টি কমিশনের 10টি অধ্যাদেশকে আপনারা গুম করেছেন। আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে এই 4 মাসে প্রমাণ হয়েছে কোনো পার্থক্য নাই। আওয়ামী লীগ যেমন চাঁদাবাজি করত, দখলবাজি করত, মানুষের বাড়িঘর দখল দিত, ব্যবসা বাণিজ্য দখল দিত, বিএনপি এবং তাদের নেতাকর্মীরা একই কাজ করে যাচ্ছে, বরঞ্চ তাদের চেয়ে অনেক বেশি কাজ করছে। আমরা 20 বছর বাংলাদেশ লেবার পার্টি, আমাদের শক্তি সীমিত। আমরা বাংলাদেশে কোনো বড় দল নই, তবে বিএনপির সাথে আমাদের ঐতিহাসিক পথ চলা ছিল। আমরা 5 তারিখের পরিবর্তনের পরে আমরা 17 মাস অপেক্ষা করেছিলাম, বিএনপির সাথে ছিলাম। আজকের প্রধানমন্ত্রীর যিনি ছায়া প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তার পাশে থেকে থেকে আমরা চেয়েছিলাম একটি নতুন বাংলাদেশ করতে পারবো। কিন্তু 17 মাসে তারা প্রমাণ করেছে আওয়ামী লীগ 17 বছরে যা করেছে তাও তারা অতিক্রম করেছে। আমাদের বরিশালের এক নেত্রী আছে, নাম বলবো না, 5 তারিখের পরে তিনি সরকারি পুকুর তিনি রাতের বেলায় ভরাট করে ফেলেছিলেন এবং বিএনপি তদন্ত করে যখন জানতে পারলো যে তার এই দখলের খবর সত্য, তারা তাকে বহিষ্কার করেছিল। আজকে সেই নেত্রীকে এই বরিশাল নগরীর দায়িত্ব দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, যিনি রাতের আধারে সরকারি পুকুর দখল দিতে পারে, তাকে আপনি সিটি কর্পোরেশন দখল করে দিয়েছেন। এই সিটি কর্পোরেশন তাদের কাছে নিরাপদ নয়। আগামী নির্বাচনে বরিশাল সিটি কর্পোরেশনের আমি আজকে আপনাদের কাছে আমাদের অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল ভাইকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। চাঁদাবাজের দিন শেষ, হেলাল ভাইয়ের বাংলা বরিশাল। বাংলাদেশের সকল সীমান্তে আপনার জন্য আমরা লাল গালিচা প্রস্তুত করে রেখেছি। বাংলাদেশের সকল ফুলের বাগান থেকে আপনার জন্য ফুলের মালা রেডি করে রাখা হয়েছে। শুভেন্দু অধিকারী আর দিলীপ ঘোষের নেতৃত্বে কোন সীমান্ত দিয়ে ঢুকবেন, আমরা কোটি জনতা আপনাকে রিসিপশন দেওয়ার জন্য সেদিন উপস্থিত থাকব এবং সরাসরি সীমান্ত থেকে কাশিমপুর আর কেরানীগঞ্জে নিয়ে যাওয়া হবে। যারা বোধ করছেন 24-এর গণ অভ্যুত্থানে যারা বুক চেতিয়ে রক্ত দিয়ে বুলেটকে সামনে রেখে শত বাধা উপেক্ষা করে বাংলাদেশকে শুধু আওয়ামী ফ্যাসিবাদ না দিল্লির আধিপত্যবাদ থেকে মুক্ত করেছে, তাদেরকে এনডিটিভিতে আর রয়টার্সে রাতের আধারে ইমেইলে সাক্ষাৎকার দিয়ে বাংলাদেশের মানুষকে ভয় দেখাবেন, সেই ভয়ের রাজ্যে আমরা বাস করি না। শত শত হাজার হাজার লক্ষ লক্ষ আবু সাইদ মুগ্ধরা বুক চিতিয়ে বাংলাদেশের প্রান্তে প্রান্তে সীমান্তে সীমান্তে পাহারাদার হয়ে বসে আছে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে হেফাজত করবার জন্য। যারা বোধ করছেন আপনারা কয়েকজন সিনিয়র বাটপার জ্যেষ্ঠ সাংবাদিকরা টকশোতে গিয়ে কথা বলবেন আর বাংলাদেশের মানুষ শেখ হাসিনার পক্ষে লড়াই করবার জন্য প্রস্তুত আছে, গত 17 বছরের ইতিহাস দেখেন। গণমাধ্যম
বিরোধী দলের বক্তব্য প্রকাশ করে নাই। টকশোতে বিএনপি জামাতের বক্তব্য ছিল না। কোন গণমাধ্যম তাদের খবর বক্তব্য পর্যন্ত প্রকাশ করায় আদালতের নিষেধাজ্ঞা ছিল। তারপরেও কিন্তু গণ অভ্যুত্থান ঠেকাতে পারেন নাই। মাথায় রাখিয়েন, শুধুমাত্র গণমাধ্যমের ইতিহাস দিয়ে, শুধুমাত্র আওয়ামী ফ্যাসিবাদের কিছু দালালদেরকে দিয়ে টকশো করিয়ে বুদ্ধিদীপ্ত ভাবে বাংলাদেশকে আবার আওয়ামী রাজকরণ করবেন, সেই বাংলাদেশ দিল্লিতে ফিরবে, সোনার বাংলায় ফিরবে না। অতএব আমাদের বক্তব্য খুব পরিষ্কার। আমরা সরকারকে বলছি, বিভিন্ন জায়গায় বরিশাল সহ আমরা খবর পাচ্ছি আপনাদের দলের নেতা কর্মীদের পৃষ্ঠপোষকতায় আর্থিক লেনদেনের মাধ্যমে আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা পুনর্বাসিত হচ্ছে। পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আওয়ামী লীগের পরিচিত সন্ত্রাসী ক্যাডাররা, হেলমেট বাহিনীরা আবার ফিরছে। তাদের সাথে একসাথে মিলেমিশে বরিশালে মাদকের ব্যবসা করছেন। আমরা কিন্তু সবকিছু জানি। প্রশাসনকে বলছি, সরকারকে বলছি, আওয়ামী লীগকে পুনর্বাসনের ইতিহাস ভালো হয় নাই। আপনার বাবার ইতিহাস থেকে শেখেন, আপনার মায়ের ইতিহাস থেকে শেখেন, 111-এর ইতিহাস থেকে শেখেন। এই দজ্জালকে যদি পুনর্বাসনের চেষ্টা করেন, দজ্জাল পুনর্বাসিত হবে না, আপনারা নির্বাসিত হয়ে যাবেন। অতএব আমরা বলছি, এখানে আজকে 11 দলের ঐক্যের শীর্ষ নেতা, সংসদের বিরোধী দলীয় নেতাকে আহ্বান করছি, দয়া করে সংসদে বিল উত্থাপন করেন। 11 দলের পক্ষ থেকে জুলাই গণ অভ্যুত্থানকে নিয়ে যারা তালবাহানা করছে, জুলাই গণ অভ্যুত্থানকে প্রতিদিন গণমাধ্যমে, টকশোতে, বিভিন্ন নাটক সিনেমায় কিভাবে করে উপস্থাপন করছে, ফেসবুকে অনলাইনে ছোট করছে, শত শত হাজার হাজার শহীদ আহত যোদ্ধাদেরকে জীবন নিয়ে খেলাবেলা করছে, তাদের বন্ধ করবার জন্য আইন করে অবিলম্বে এই লোকগুলোকে আইনের আওতায় আনেন, ফৌজদারি বিচারের মুখোমুখি করেন। তা না হলে রাস্তার জনগণ যেদিন এই ধরনের বাটপার আওয়ামী বিটিমের বুদ্ধিজীবীদেরকে রুখে দাঁড়াবে, সেদিন মব জাস্টিসের কথা আপনারা বলতে পারবেন না। আমরা আজকের এই সমাবেশ থেকে সরকার গঠিত জাতীয় সংবিধান সংশোধন কমিটি ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম। দেশের জনগণ একমাত্র সংবিধান সংস্কার কমিশন দেখতে চায়, কোন সংশোধন কমিশন দেখতে চায় না। সিদ্ধান্তের বাইরে যাবেন না। আপনার জনগণের পালস বুঝার চেষ্টা করুন। আজকে আমরা লক্ষ্য করেছি আপনার সরকারের উপরে খুনি শেখ হাসিনার ফ্যাসিস্টের ভূত আপনার উপরে সওয়ার হয়েছে। তাই আপনি জনগণের কথা চিন্তা না করে একতরফা আপনি ফ্যাসিস্ট কায়দায় দেশ পরিচালনা করার চেষ্টা করছেন। অতএব খুনি শেখ হাসিনার সাথে জনগণ যে আচরণ করেছে, আপনার সাথে ভিন্ন কোনো আচরণ করবে না। জনগণ যদি খেপে যায়, আপনাকে এই দেশ থেকে পালাতে হবে। কিন্তু আমরা পালাবো না। আপনারা ক্ষমতায় এসেছেন পার্শ্ববর্তী দেশ ভারত এবং আমেরিকা সহ আরো অনেকের সাহায্য নিয়ে। কিন্তু আমরা দেশের জনগণের কল্যাণে রাজনীতি করি, দেশের স্বার্থে রাজনীতি করি। আমরা যত বিপদ আসুক নাই কেন, আমরা জনগণের সাথে আছি এবং থাকব। আপনাদের জন্য একটা সুখবর আছে, বরিশালবাসীর জন্য। বহুদিন আগে আপনাদের এলাকায় চুরিতে ধরা পড়ে সুকেন্দু ক্যালকাটায় পলাইছিল। এখন কিন্তু সুকেন্দুকে পাওয়া গেছে ক্যালকাটায়। মাঝে মাঝে সে বলে হাসিনাকে নিয়ে বাংলাদেশে আসবে, প্রবেশ করবে। আমরা তার উদ্দেশ্যে এটাই বলবো, তোমার জন্য আর হাসিনার জন্য
ফাঁসির রশি ভালো ঘি দিয়া মালিশ করে আমরা প্রস্তুত রাখব। এটা শ্বশুর বাড়িও না, বাপের বাড়িও না। যদি ফাঁসির কাস্টে ঝুলতে চাও আসতে পারো। আপনারা জানেন 1947 সালের পর থেকে মুসলিম লীগ ছিল, কিন্তু 1971 সালের পরে মুসলিম লীগের স্বাভাবিক মৃত্যু বরণ করেছে। কেউ এই দলকে ধ্বংস করে নাই, বরং আমি যখন বিএনপিতে ছিলাম এদের অনেক নেতাদেরকে বিএনপিতে নিয়ে আসছিলাম, কারণ তারা পার্লামেন্টে পুরানো সংসদ সদস্য ছিল। তাদের ট্রেনিং ব্যতীত বাংলাদেশ সংসদ সদস্যরা সুন্দরভাবে সংসদে কাজ করবে এটা সম্ভব ছিল না। এখন কিন্তু মুসলিম লীগ নাই। অনুরূপভাবে আওয়ামী লীগের স্বাভাবিক মৃত্যুবরণ ঘটেছে। আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে আসবে না। যারা ভিতরে আছে তারা গোপনে গোপনে বিভিন্ন দলে প্রবেশ করে ওই দলের সদস্য পদ নিচ্ছে। ভারত থেকে আপনি দেখছেন প্রতিনিয়ত ভারতে মসজিদ জ্বালাই দিচ্ছে, মুসলমানদের উপর অত্যাচার করছে, বিভিন্ন রকম উস্কানিমূলক বক্তব্য রাখছে। আমরা কিন্তু এতে কান দেব না, কারণ আমরা ওই নবীর অনুসারী, আল্লাহর কোরআন মেনে চলি। অন্যের উপরে ক্ষতি করা আমরা কখনো বরদাস্ত করব না। সুগন্ধু, তুমি যতই লাফালাফি করো, তোমার গুন্ডারা যতই কিছু বলুক বাংলাদেশ সম্বন্ধে, আমরা নবীর শিক্ষা এবং আল্লাহর কোরআন থেকে আমরা কখনো বিচ্যুত হব না। আমরা একটা উদ্দেশ্য, একটা আদর্শ, একটা লক্ষ্য নিয়ে 11 দল একসাথে হয়েছি। অনেকে মনে করে আমরা বোধহয় জামাত ইসলামে যোগদান করেছি। অনেক শিক্ষিত লোকেরাও আমাকে জিজ্ঞাসা করে। দুঃখের বিষয় হলো এরা লেখাপড়া করে না, বই পড়ে না। আমরা 11 দল কেন একসাথে হয়েছি? কারণ আমরা চাই এই দেশ থেকে দুর্নীতি বন্ধ হোক, চাঁদাবাজি বন্ধ হোক, মাস্তানি বন্ধ হোক, দখলবাজি বন্ধ হোক, এবং মানুষ ন্যায় বিচার পাক, সুখে শান্তিতে ঘরে বসবাস করুক। আজকে আমরা সেটা দেখছি না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, কয়েকদিন আগে দেখলাম আপনার অনেকগুলি মন্ত্রী রিলিফ বিতরণের জন্য একটা জায়গায় গেছে। অত্যন্ত দুঃখের বিষয়, এই রিলিফ বিতরণের দায়িত্ব হল ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান এবং মেম্বারের, এবং এটা সুপারভাইজ করবে ইউএনও। এটা মন্ত্রীর কাজ না। মন্ত্রী যদি ইউএনওর কাজ করে, ইউএনও কার কাজ করবে? আপনি আপনার লোকগুলিকে সামাল দেন। এমন এমন লোক নিয়েছেন মন্ত্রিসভায়, তাদের দায়িত্ব কি সেটাও তারা জানে না। ভালো খাওয়া পাইলে সেদিকে ছুটে যায়। এদেরকে বন্ধ করেন। আপনি কি একদিকে বলবেন কৃষ্ণতা সাধন করেন, অন্যদিকে 5 জন 7 জন মন্ত্রী একসাথে মিলে রিলিফ দেওয়ার জন্য যাচ্ছে। রিলিফ দেওয়াটা সিম্পল। 100 বছরের সবচেয়ে বড় ঘূর্ণিঝড় হয়েছিল 1991 সালে। আমি এককভাবে এটার দায়িত্বে ছিলাম। আমি এই প্রকাশ্যে বলে যাই, সারা রাত্রে আমি ঘুমাই নাই। 29 তারিখ রাত্রে সকালে উঠে বেগম জিয়াকে বললাম, আমি সংবাদ পেয়েছি এয়ারপোর্টে 10 ফিট পানি হয়েছে। উনি বললেন যে কি করা দরকার? আমি যে একটা হেলিকপ্টার নেন, আপনাকে নিয়ে আমি যাব। হেলিকপ্টার নিয়ে গেলাম, দেখলাম যে সব জায়গায় মৃতদেহ, টেলিফোনের তার বিচ্ছিন্ন, রাস্তায় চলাচল সম্ভব না, গাছপালা সব ভেঙে রাস্তার উপর পড়েছে। আমি উনাকে বললাম, এটা আপনার কাজ না, আপনি আমাকে স্টেডিয়ামে নামাই দেন, কালকে আমার কাপড়গুলি পাঠিয়ে দেন। আমি স্টেডিয়ামে নামলাম, অফিসারদেরকে ডাকলাম, বললাম যে যত ড্রাইভার আছে পুলিশে আর্মিতে তাদেরকে নিয়ে আসো, যত ট্রাক যেখানে পাও এগুলি তার বাইর করো, তার বার করে এগুলি স্টার্ট করো, এবং খাদ্য গুদামে এই ট্রাকগুলি লাগাও।
প্রত্যেক এলাকায় এলাকায় মোড়ে মোড়ে গিয়ে খাদ্য ডিস্ট্রিবিউট করো। বসার হিসাব, আমাদের হিসাবের কোনো দরকার নাই। আমার মানুষ বাঁচলেই তো হিসাবের দরকার। আমার মানুষ মারা গেলে আমি হিসাব দিয়ে কি করব? 1,20,000 মানুষ মারা গেছিল, কই আমি কোন একজন মন্ত্রীকে তো নিই নাই। আমি কিভাবে করলাম? আনসার এবং পুলিশদেরকে দিয়ে করেছি। মা ছেলেকে দাফন করে নাই, বাপ ছেলেকে দাফন করে নাই। কারণ আপনারা সমুদ্র উপকূলের লোক, যে সমস্ত ডেড বডিগুলি সমুদ্রে থাকে, পানিতে ভিজে যায়, আপনি যদি হাত ধরেন হাত চলে আসবে, আঙ্গুল ধরলে আঙ্গুল চলে আসবে, তাহলে এগুলিকে দাফন করবেন কিভাবে? রেডিওতে গিয়া সবাইকে বললাম, বড় বড় যারা কাপড় ব্যবসায়ী আছে আপনারা কাপড় দিয়ে যান সার্কিট হাউসে। কাপড় দিয়ে গেল, কাপড় কেটে কেটে এই ভাসমান মৃতদেহগুলির নিচে একসাথে করে সবগুলিকে জড়ে, কোনোটাতে 10 জন, কোনোটাতে 20 জন, এইভাবেই তাদেরকে দাফন করা হলো। আজকে আপনার মন্ত্রীরা কি শখে যাচ্ছে? খানা খাওয়ার জন্য যাচ্ছে, ভালো খানা দেওয়া বলছে, এই জন্য বেড়াতে যাচ্ছে। বেটা নিজের মন্ত্রণালয় কি হচ্ছে জানো না, আর ওইদিকে রিলিফ নিয়ে টাটানি করো। আগে মন্ত্রণালয়টা ঠিকভাবে চালাও। আমরা 24-এর এই তরুণ প্রজন্ম ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে বাংলাদেশের নাগরিকের অধিকার নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি। প্রিয় বরিশালবাসী, আজকে 11 দলের এই মহাসমাবেশ, আমরা অনেকগুলা বিভাগ ঘুরে ঘুরে আজকে বরিশালে জড়ো হয়েছি। সর্বশেষ আমাদের ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। তারপরে প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা উপজেলায় আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। এবং এর মধ্যেও সরকার যদি গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থান পর্যন্ত যেতে আমরা বাধ্য হব। আমরা এখনো কোনো কঠোর কর্মসূচি দেই নাই, আমরা হরতাল অবরোধের মতো কর্মসূচি দেই নাই, কিন্তু যে কোনো সময় সেই ধরনের কর্মসূচি দেওয়ার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। আমরা বাংলাদেশে এই মুহূর্তে এই ধরনের রাজনৈতিক কর্মসূচি দেওয়ার পক্ষে ছিলাম না, কিন্তু সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রমশ পরিস্থিতিকে সেই দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী অনেক ভালো ভালো কথা বলেন, প্রধানমন্ত্রীর মুখে মধু অন্তরে ছলনা। কারণ আমরা দেখলাম যেই গণভোটের পক্ষে, যেই জুলাই সনদের পক্ষে তিনি প্রচারণা করলেন, নির্বাচনের ফলাফলের পরে 70% জনগণ গণভোটে সংস্কারের পক্ষে রায় দেওয়া সত্ত্বেও তিনি জুলাই সনদ বাস্তবায়ন করছেন না। অন্যদিকে মুখে বলে যাচ্ছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। গণ অভ্যুত্থানের সময় আমাদের একটি স্লোগান ছিল, নাটক কম করো প্রিয়। তারেক রহমানকেও বলে দিচ্ছি, নাটক কম করেন প্রিয়। বাংলাদেশের জনগণ আপনাকে ক্ষমতা দিয়েছে মানে এই নয় আপনি যা খুশি করবেন, যেরকম খুশি ছলনা প্রতারণা এদেশের জনগণের সাথে করবেন। বিএনপি গত 16 বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছে, কিন্তু দুঃখের বিষয় 5ই আগস্টের পর থেকে তারা গণতন্ত্রের বিপক্ষে লড়াই করে যাচ্ছে। আসল কথা হচ্ছে বিএনপি কখনোই গণতন্ত্রের পক্ষে ছিল না, তারা লড়াই করেছিল ক্ষমতার জন্য। তারা গণ অভ্যুত্থানে আমাদের সাথে কাঁধ মিলিয়েছিল ক্ষমতার জন্য, নিজেদের স্বার্থ হাসিলের জন্য। নির্বাচনের মাধ্যমে ক্ষমতা তাদের কুক্ষিগত হয়েছে। এখন তারা পরিবর্তনের কথা বলে না, এখন তারা সংস্কারের কথা বলে না, এখন তারা 31 দফার কথা বলে না, এখন তারা সংবিধান সংস্কার কমিশনের কথা বলে না, বরং এখন তারা বলছে তারা নাকি কোনোদিনই সংবিধান সংস্কারের কথা বলে নাই। অথচ তাদের 31 দফার প্রথম দফাটি হচ্ছে সংবিধান সংস্কার কমিশন গঠন করা হবে। অতএব সংবিধান সংশোধন কমিটির নামে যেই প্রহসন এই জাতির সাথে করা হচ্ছে, শেখ হাসিনা এই ধরনের প্রহসন করে আজকে তার পরিণতি হয়েছে সে দিল্লিতে আছে। বিএনপি সরকারকে আমরা বলে দিতে চাই, সংবিধান সংশোধনের নামে এই ধরনের প্রহসন বাংলাদেশের জনগণ মেনে নেবে না। সংবিধান সংস্কার করতে হবে।
যদি আপনারা সংস্কারেও রাজি না হন, আমরা নতুন সংবিধানের দাবি উঠাবো, আমরা নতুন গণপরিষদ নির্বাচনের দাবি উঠাবো। ফলে ভুলে গেলে চলবে না, ঐক্যমত কমিশনে আপনারা ঐক্যমত হয়েছিলেন গণভোটের পক্ষে, সংবিধান সংস্কারের পক্ষে। প্রিয় বরিশালবাসী, আমরা জানি বরিশালে কর্মসংস্থান নাই, বরিশালের মানুষ ঢাকায় গিয়ে অনেক কষ্ট করে জীবন যাপন করে। বিএনপি সরকার তাদের ইস্তিহারে বলেছিল 18 মাসে তারা 1 কোটি কর্মসংস্থান নিশ্চিত করবে। 5 মাস হয়ে গিয়েছে, কয়টি কর্মসংস্থান নিশ্চিত হয়েছে? কয়টি চাকরি নিশ্চিত হয়েছে? হয়েছে চাঁদাবাজি নিশ্চিত হয়েছে কিনা? কার্ড হয়েছে কিনা ছাত্র দলের, যুব দলের? কর্মসংস্থান নিশ্চিত হয়েছে, সাধারণ জনগণের নয়, চাঁদাবাজদের, ছাত্র দলের, যুব দলের, শ্রমিক দলের, কৃষক দলের কর্মসংস্থান নিশ্চিত হয়েছে। সাধারণ মানুষের কোনো কর্মসংস্থান নিশ্চিত হয় নাই প্রিয় বন্ধুগণ। ফলে প্রিয় বরিশালবাসী, আমরা কর্মসংস্থানের জন্য, বিদ্যুতের জন্য, সীমান্তের সুরক্ষার জন্য, চাঁদাবাজি দুর্নীতি নির্মূলের জন্য, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিশ্চিতের জন্য, সর্বোপরি গণতন্ত্র এবং বৈষম্যহীন বাংলাদেশের জন্য আমরা যারা 24-এর গণ অভ্যুত্থান ঘটিয়েছিলাম, গণবিপ্লব ঘটিয়েছিলাম, আমাদেরকে আবার ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের আবার রাজপথে সংগ্রাম গড়ে তুলতে হবে। কারণ আমরা মনে করি এই জুলাই বিপ্লব যারা জীবন দিয়েছে, যারা শাহাদাত বরণ করেছে, তাদের আত্মত্যাগকে আমরা কোনোভাবেই বৃথা যেতে দেব না। আজকে 18 জুলাই, কত তারিখ আজকে? 18 জুলাই গণ অভ্যুত্থানের সেই ঐতিহাসিক দিন, যেদিন মীর মুগ্ধ ঢাকায় শাহাদাত বরণ করেছিলেন, শহীদ ফারহান ফায়াজ ঢাকায় শাহাদাত বরণ করেছিলেন। 18 জুলাই শত শত ছাত্র জনতা নিহত হয়েছিলেন, আহত হয়েছিলেন। পাবলিক বিশ্ববিদ্যালয় যখন বন্ধ করে দেওয়া হয়েছিল, আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা রাজপথে নেমে এই কোটা আন্দোলনকে গণ অভ্যুত্থান থেকে বিপ্লবে রূপান্তর করেছিল। আমরা আজকের সেই সমাবেশ থেকে আমাদের সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই ও বন্ধুদের যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদেরকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং আমরা ওয়াদা করছি আমাদের এবারের লড়াই, এবারের সংগ্রামে সংস্কারের পক্ষে, বিচার নিশ্চিতের পক্ষে আমরা সেই প্রাইভেট পাবলিক মাদ্রাসার শিক্ষার্থীদের, সেই শহীদদের আত্মত্যাগকে ধারণ করে এবারে আমাদের সফলতা আমরা অর্জন করব। জুলাই সনদ বাস্তবায়ন হবে, শেখ হাসিনা সহ গণহত্যাকারীদের বিচার নিশ্চিত হবে, দেশ থেকে দুর্নীতি বিলোপ হবে, আমাদের সীমান্তের সুরক্ষা নিশ্চিত হবে, দেশের সার্বভৌমত্ব নিশ্চিত হবে। দিল্লি কিংবা কোন দেশের তাবেদারি বাংলাদেশের সরকারকে, বাংলাদেশের রাষ্ট্রকে আমরা আর কোনোদিনই করতে দেব না। বরিশালের মানুষ ঐক্যবদ্ধ হন। বরিশাল থেকে যদি গণজাগরণ তৈরি হয়, ইনশাল্লাহ বাংলাদেশের প্রতিটি পথে প্রান্তরে এই বিপ্লব ছড়িয়ে যাবে। ইনকিলাব, ইনকিলাব, এই ক্ষমতা না জনতা, ইয়া প্রশ্ন সংগ্রাম, ই দালালি না রাজা, দালালি না রাজপথ, গোলামি না আজাদি, ই তুমি কে, আমি কে, আমরা সবাই হাদি হব, এই যুগে যুগে লড়ে যাব। ইনকিলাব, ইনকিলাব। রেল হচ্ছে যোগাযোগের নিরাপদ এবং সহজ মাধ্যম। বাংলাদেশের বিভিন্ন জায়গায় রেল লাইন থাকলেও বরিশালবাসী রেল লাইনের গল্প শুনেছে, রেল লাইন দেখে নাই। কি অপরাধ বরিশালবাসীর? এখানে রেল লাইনও দিতে হবে। এইভাবে ন্যায্য যে দাবিগুলো আছে, আমি সরকারের কাছে আহ্বান জানাই, আপনারা ওয়াদা করেছেন, আপনাদের 31 দফায় বলেছেন আপনারা যদি ক্ষমতায় যান তাহলে সুষম উন্নয়ন করবেন। বরিশালকে বঞ্চিত রেখে আল্লাহর কসম সুষম উন্নয়ন হবে না। তাদের পাওনা তাদেরকে দিতে হবে, তাহলেই সুষম উন্নয়ন হবে। প্রিয় বরিশালবাসী, সংসদে যেদিন আমি ভোলার ব্রিজের ব্যাপারে কথা বললাম,
পরের দিন হাউসে বিরতির সময় এই এলাকার একজন সংসদ সদস্য এসে বলে, আপনি দাঁড়াবে নাকি? আমি তো দাঁড়ানো অবস্থায় আছি। জি না, বুলায় দাঁড়াবেন কিনা? বলে বুঝলাম না। বলে যে আগামী নির্বাচনে আপনি কি সেখান থেকে নির্বাচন করবেন? আমি বললাম, বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে আমি অন্তরে ধারণ করি, বুলায় আমাকে দাঁড়াতে হবে কেন? আমিও বুলার অংশ, ভুলাও আমার অংশ। আমার হৃদয় থেকে বাংলাদেশের 1 ইঞ্চি জমিকে আলাদা করা যাবে না ইনশাআল্লাহ। যেখানেই বঞ্চনা সেখানেই আওয়াজ তুলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা আপনাদের সাথে আছি, আমরা আপনাদেরই। আপনারা কি আমাদের সামনে বিপদে আপদে থাকবেন একসাথে? মোবারকবাদ। এবার আসুন, আজকে যে কারণে এখানে এসেছি, আমরা এসেছি গণভোটে আপনারা হা বলেছিলেন। এদেশের 70% মানুষ হা বলেছে। হা বলার মাধ্যমে তারা জানিয়ে দিয়েছে অতীতের পচা রাজনীতি এবং শাসন ব্যবস্থা আমরা আর চাই না। আমরা পরিবর্তন চাই, নতুন শাসন ব্যবস্থা চাই, নতুন বাংলাদেশ গড়তে চাই। আফসোস, বর্তমান সরকারি দল তারা বলেছিলেন অধিকাংশ জনগণ যদি গণভোটে হায়ের পক্ষে রায় দেয় তাহলে আমরা গণভোটের প্রত্যেকটি দাবি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। আমরাও বলেছি, তারাও বলেছেন গণভোটে হা বলুন, আমরাও বলেছি গণভোটে হা বলুন। কিন্তু হা যখন বিজয়ী হলো, যেভাবেই হোক মেকানিজম করে তারা যখন ক্ষমতায় চলে গেলেন, তখন হাটা তারা ভুলে গেলেন। এখন বলতে বলতে এসে তারা বলতেছেন আমরা কখনো সংস্কারের কথা বলি নাই। না না বন্ধুরা, আপনারা সত্য বলছেন না, আপনারা মিথ্যা বলছেন। কারণ আপনাদের 31 দফা সংস্কারের দাবির প্রথম দফাই হচ্ছে সংস্কার। এখন বলেন যে সংস্কার কি জিনিস বুঝি না। আসেন আমরা সংবিধান সংশোধন কমিটি করি। আমাদের সংসদের ভিতরে আপনারা দেখবেন মাঝে মাঝে একজন অবৈতনিক শিক্ষক তিনি আমাদেরকে সবক দেন, এইটা সংবিধান, ওইটা সংবিধান, এইটা ধারা, ওইটা ধারা। আমি জিজ্ঞেস করতে চাই, সংবিধান এবং কার্যপ্রণালী বিধির কোথায় আছে? সংসদে আপনি একটা সংবিধান সংশোধন কমিটি করতে পারবেন, মেহেরবানি করে তা দেখিয়ে দেন। আমরা যখন তার প্রতিবাদ করেছি, এখন শুনলাম সংসদের ভিতরেই তারা আওয়াজ দিয়ে সংবিধান সংশোধন কমিটি গঠন করলেন। আমরা এটাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছি। এখন নাকি তারা এটার নাম পাল্টাইয়া নতুন ভাবে এটার আকিকা করতেছেন নতুন নামে। তারা এখন বলতেছেন বিশেষ কমিটি। জনগণের সাথে আর কত ছলচাতুরি করবেন, আর কত দুকাবাজি করবেন? সংসদের ভিতরের কথাগুলো আজকে আর সংসদের হাউসে নাই, এটা দুনিয়ার সর্বত্র চলে গিয়েছে। পদে পদে মিথ্যা বলবেন, ধোঁকা দিবেন, পরিণতির জন্য তৈরি থাকুন। 2006 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত টানা 19টি বছর এদেশের মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাগরের সঙ্গী হয়েছে। লক্ষ লক্ষ মামলা মাথায় নিয়ে জেলে গিয়েছে, সন্তান হারিয়েছে, স্বামী হারিয়েছে, এমনকি স্ত্রীও হারিয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করে নাই। সেই ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে তুড়ি মেরে তাড়িয়ে দিয়েছে। আপনারা হাজার চেষ্টা করলে ওই ফ্যাসিবাদী আওয়ামী লীগ হতে পারবেন না। আপনারা ডামি ফ্যাসিবাদ হতে পারবেন। আসল ফ্যাসিবাদকে এই জনগণ পাত্তা দেয় নাই, ডামি ফ্যাসিবাদ আবার কিসের? ফ্যাসিবাদ যে পথে হেঁটেছে আপনারা সেই পথে হাঁটছেন। ফ্যাসিবাদের খাসলতের একটারও পরিবর্তন আনেন নাই। 133টা অর্ডিন্যান্স জারি করা হয়েছিল, যেই অর্ডিন্যান্স গুলো ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল তার সবগুলা বিএনপি রেখে দিয়েছে। এটা জাতির সাথে বিশ্বাসঘাতকতা। তারা বলে সুন্দর করে আমরা আরো ভালো করে এগুলা নিয়ে আসব।
তো এ পর্যন্ত 6 মাস চলে যাচ্ছে, কই ভালো করে তো একটা আনতে পারলেন না। আমরা বুঝতে পারছি জনগণকে ধোঁকা দেওয়ার জন্য আরেকটা অপকৌশলের আশ্রয় তারা নিতে পারেন। তাদের মন মতো একতরফা ওই অবৈধ কমিটিতে আলাপ আলোচনা করে, সংবিধান সংশোধন কমিটি বলে কোনো কমিটি নাই, এটা অবৈধ যদি গঠন করা হয়ে থাকে, ওখানে আলাপ আলোচনা করে তাদের মন মতো কিছু জিনিস স্বৈর শাসনকে পাকাপোক্ত করার জন্য তারা হয়তো নিয়ে আসবে, 2/3 জুড়ে হয়তো পাশও করবে। তারপরে বলবে আগে তো সংবিধানে গণভোট ছিল না, এখন 15 সংশোধনী বাতিলের মাধ্যমে এটা ফিরে এসেছে, আমরা এখন এই বিষয়গুলোই এখন গণভোটে দেব। এরকম কোনো ভাওতাবাজি যদি করা হয়, অগ্রিম বলে রাখছি, এই জাতি আপনাদেরকে ছেড়ে কথা বলবে না। সাবধান, ধোঁকার পথে পা বাড়াবেন না। আমাদের সাফ কথা, যে গণভোটে জনগণ 70 রায় দিয়েছে, সেই একই দিনের ভোটে আপনারা সরকার বলে এখন দাবি করছেন, ওই গণভোট না থাকলে এই সরকারও মানা হবে না। ওই গণভোট যদি ব্যর্থ হয়, সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে। ওই গণভোট মানতে আপনাদেরকে জনগণ বাধ্য করবে ইনশাআল্লাহ। আপনারা 91 সালের পরে ক্ষমতায় এসে বুঝেন নাই কাকে কেয়ারটেকার সরকার বলে, শেষ পর্যন্ত বুঝেছেন ঠিকই। আমরা বলবো জাতির ক্ষতি করে বুঝবেন না, এখনই বুঝুন। আমরা রাজপথে এইভাবে থাকতে চাই না, আমরা সবাই মিলে দেশ গড়ার কাজে অংশগ্রহণ করতে চাই। কিন্তু আপনারা যেভাবে ধাক্কায় ধাক্কায় আমাদেরকে রাজপথের দিকে দিচ্ছেন, রাজপথ জ্বলে উঠলে সেই আগুনের অনেক কিছু পুড়ে ছারখার হয়ে যাবে। 24-এর একটা চমৎকার স্লোগান ছিল আমাদের সন্তানদের, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন ধরাবেন না। এই প্রজন্মের আর পরীক্ষা নেবেন না, এরা পরীক্ষিত, এরা বিজয়ী, এরা বীর। এই জুলাইকেও ধামা চাপা দেওয়ার জন্য কত কসরত, এইটা ওইটা। 71 সাল অবশ্যই এটি আমাদের গর্বের, এটি আমাদের ইতিহাসের সোনালী অংশ। 24 টানতে গিয়ে 71 টানতে হবে কেন? 71 থাকবে 71 মর্যাদায়, 24 থাকবে তার মর্যাদায়। এই 24 আমরা হারিয়ে যেতে দেব না ইনশাআল্লাহ। 24-এর বীরদেরকে যথাযথ রাষ্ট্রীয় সম্মানে সম্মানিত করতে হবে, সে শহীদ হোক আর গাজী হোক। 24 নিয়ে কোনো অবহেলায় জাতি বরদাস্ত করবে না। 24-এর ঐতিহ্য নিয়ে গড়ে ওঠা জুলাই স্মৃতি জাদুঘর, এইটাও ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল আপনাদের দাবি এবং সংসদে বিরোধী দলের দাবির কারণে। ওয়াদা করা হয়েছে আগামী 5 তারিখ খুলে দেওয়া হবে। আমরা কিন্তু এটা আগেই ভিজিট করে এসেছি। সেই ভিজিটে নাহিদ ইসলামও ছিলেন, আমিও ছিলাম, আর ওই সংসদের অবৈতনিক শিক্ষকও ছিলেন। আমরা যদি এবার গিয়ে দেখি এর মধ্যে কোনো পরিবর্তন আনা হয়েছে, আমরা আবার গর্জন করব, আমরা চুপ থাকবো না, তার প্রতিবাদ করব। যদি কোনো ঐতিহ্য গায়েব করা হয়ে থাকে, 16 আনা তাদের কাছ থেকে আমরা তা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমাদের সাফ কথা, গণভোটের গণরায় মানতেই হবে। যারা জনগণের ভোট মানে না, এরা গণতন্ত্র মানে না, এরা গণতন্ত্রের শত্রু। আমরা চাই না এই সরকারকে আমরা গণতন্ত্রের শত্রু বলি। দেরিতে হলেও আমরা অনুরোধ করব, ফিরে আসুন, ফিরে আসুন। জনগণের রায়ের প্রতি আপনারা সম্মান প্রদর্শন করুন। বিরোধী দলের আসনগুলোতে বৈষম্য করা হচ্ছে। বৈষম্যের জন্য জুলাই হয়নি, বৈষম্যের কবর রচনা করার জন্য জুলাই হয়েছিল। সংসদে আমরা তার প্রতিবাদ করেছি। এই বৈষম্য আমরা মেনে নেব না, তার বিরুদ্ধে আমরা জ্বলে উঠবো ইনশাআল্লাহ। সময় থাকতে সাবধান হয়ে যান, সংশোধন হয়ে যান,
মানুষের ম্যান্ডেটের প্রতি সম্মান প্রদর্শন করুক। দ্রব্যমূল্যের জাতাকলে জনগণ পিষ্ট। গ্যাসের দাম বাড়ানো হয়েছে, তেলের দাম বাড়ানো হয়েছে, বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এক একটা পরিবারের উপর ৫-৭ হাজার টাকার ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয়েছে। আপনি ফ্যামিলি কার্ড দিয়ে কিভাবে পুষাবেন? এটা ফ্যামিলি কার্ডে দিবেন ২৫০০, দাম বাড়িয়েছেন ৫০০০। সম্মানিত ভাইরা, ইনশাআল্লাহ যদি এর ভিতরে তারা না মানেন, সিলেটে আমাদের সমাবেশ রয়েছে ২৫ তারিখ। আমরা আশা করব এর ভিতরে তাদের শুভবুদ্ধির উদয় হবে। তারা ঘোষণা দিবেন যে হ্যাঁ, আমরা গণভোট মেনে নিলাম। যদি মেনে না নেন, তাহলে ঢাকার মহাসমাবেশের জন্য আপনারা প্রস্তুত থাকুন। হাতে চিড়া মুড়ি নিয়ে আপনারা রওনা করতে পারবেন তো ইনশাআল্লাহ? আমরা কোনো বিরানি দিতে পারবো না। আমরা ইনশাআল্লাহ যদি কিছুই না থাকে রোজা রাখবো, আর না হয় একটুখানি চিড়া আর সামান্য একটু গুড় নিয়ে আমরা রওনা করবো ইনশাআল্লাহ। এর শক্তি অ্যাটম বোমার চাইতেও শক্তিশালী। আপনারা রাজি? তৈরি? প্রস্তুত? যে কোনো মূল্যে নিজের অধিকার আদায়ের জন্য লড়বেন ইনশাআল্লাহ। লড়াইয়ের পিছন ভাগে নয়, এই নেতৃবৃন্দ সবাই অগ্রভাগে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় ঐক্য জিন্দাবাদ। ফ্যাসিবাদ নিপাত যাক।